আসসালামু আলাইকুম। আজ ২৮ জুলাই ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাবরকে নিয়ে বিরল ঐকমত্য বিএনপি জামাত। জুলাই যোদ্ধাদের চিকিৎসা দানকারীদের নায়ক বললেন ডক্টর ইউনূস। বাংলাভাষী মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে ওয়াইসির হুঙ্কার। কাবায় ফিলিস্তিনের পতাকা উড়ানোয় গ্রেফতার। এবার বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরল ঐকমত্য দেখা গেল এই মুহূর্তে সাপে নেউলে অবস্থানে থাকা বিএনপি ও জামাতের মধ্যে। দুদলই বলছে বাবরকে বিতর্কিত করা অশোভন আচরণ। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাঁকে হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়। শো রেসপেক্ট, ওনলি দেন ইউ উইল বি রেসপেক্টেড। শিশির মনিরের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার গুরুত্ব কতটা। তিনি মনে করেন একজন নির্যাতিত ও নির্দোষ প্রমাণিত হওয়া রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি শোভনীয় নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন অনেকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নেত্রকোনায় যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন। এরপর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি। এছাড়া বাবরের নিজ এলাকা মদন উপজেলাতেও বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের বড় ঘটনা 10 ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। এর দায় লুৎফুজ্জামান বাবর এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দর নগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। পরে তদন্তে দেখা যায় চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতে লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি হাইকোর্টে আপিলের রায়ে খালাস পান। নেত্রকোনায় পদযাত্রায় গিয়ে বাবরকে নিয়ে এনসিপি নেতার এই বক্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। রাতে জেলা শহরের ছোট বাজারের বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারির যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এই বক্তব্য বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ জুলাই বিপ্লবের দিনগুলোতে বাংলাদেশে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের উপর হামলা ও হুমকি চালানো হলেও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন তারাই এই জুলাইয়ের সত্যিকারের নায়ক। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। জুলাই বিপ্লবে চিকিৎসকদের মানবিক অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট নির্দেশ ছিল, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই বাধা ভেঙে আহতদের পাশে দাঁড়িয়েছেন কিছু চিকিৎসক। আপনারা এই জুলাইয়ের অন্যতম নায়ক।
আপনারা এই জুলাইয়ে সাহস এবং দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন তা আমরা কোনোদিন ভুলব না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েই ক্ষান্ত থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কোনো হাসপাতালে আহতদের চিকিৎসা না হয়। কিন্তু জুলাইয়ে আমরা কিছু চিকিৎসক যোদ্ধাদের গল্প যুদ্ধক্ষেত্রে আহতদের সেবার গল্পকেও হার মানায়। তিনি জানান, ছাত্রদের রাস্তায় পিটিয়ে আহত করার পর মেডিকেলেও তাদের উপর হামলা হয়েছে। চিকিৎসক ও নার্সের উপর নানা ধরনের হুমকি ধামকি এসেছে, এমনকি তাদের চিকিৎসা কার্যক্রমেও বাধা দেওয়া হয়েছে। শত শত ছেলে মেয়ে অন্ধত্ব বরণ করেছে যারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি। নির্দেশ ছিল আন্দোলনে আহতদের কাউকে চিকিৎসা না দেয়ার। এই প্রেক্ষাপটেও যেসব চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়েছেন তাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আপনারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে ছিলেন, তেমনি আপনাদের পরিবারগুলো এক ধরনের আতঙ্ক ও ঝুঁকির মধ্যে ছিল। তবুও পাহাড়সম বাধা অতিক্রম করে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। তিনি আরও জানান, আহতদের জন্য রক্ত সংকট থাকলেও চিকিৎসকরা প্রশাসনের নজর এড়িয়ে রক্ত সংগ্রহ করেছেন, ওষুধ সরবরাহ করেছেন, এমনকি রোগীর পরিচয় গোপন রাখতে ব্যবস্থাপত্রে অন্য নাম ও রোগ লিখে পুলিশের কাছ থেকে আড়াল করেছেন। অনেক প্রাইভেট চিকিৎসক নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। আপনারা শুধু সেবা দেননি, দায়িত্ববোধ ও মানবিকতার নতুন এক অধ্যায় রচনা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন রেখে বলেছেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? তিনি বলেন, আনফরচুনেটলি সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসে হয়ে আসতেছে। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। জুলাই প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, আমার মাথায় একবারও আসেনি যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। এটা তো মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি এগুলো দিয়ে লোকজন নানান কিছু করতেছে। টেন্ডার, তদবির, বাণিজ্য ও ডিসি নিয়োগ করতেছে, অমুক জায়গায় তমুক কাজ করতেছে। এগুলো কিন্তু অহরহ করে বেড়াচ্ছে। তিনি বলেন, এগুলো জানতে পারছি মুখপাত্র হওয়ার পর। তার আগ পর্যন্ত এগুলো নিয়ে আমার আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যেতে পারে। গত বছর জুলাইয়ে গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন উমামা। পরবর্তীতে সংগঠনের মুখপাত্র হন তিনি। এরপর গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়েন উমামা ফাতেমা। অবৈধ অভিবাসী ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলমানদের আটক ও বাংলাদেশে পুশব্যাক নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানান তিনি। এতে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর উপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে। এই সরকার শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। ওয়াইসি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে, অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক। ওয়াইসি গুরুগ্রামের জেলা শাসকের একটি নির্দেশনার প্রসঙ্গ টেনে বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এসওপি অনুসরণের কথা বলা হয়েছে, যা ভাষাভিত্তিক গ্রেপ্তারকে উৎসাহিত করছে। তিনি বলেন, কেবল কেউ বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে গ্রেপ্তার করা যায় না, এটি পুরোপুরি বেআইনি। সম্প্রতি পুনে পুলিশের অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেন ওয়াইসি। বুধবার পেট এলাকার একটি রেড লাইন জোন থেকে 5 নারীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল তারা জাল কাগজপত্র ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েন। যদিও পুলিশের দাবি তারা একটি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর ওয়াইসি প্রশ্ন তোলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার অজুহাতে কিভাবে হাজার হাজার বাংলাভাষী মুসলমান নাগরিককে অবৈধ বলা যায়? ওয়াইসি এই পদক্ষেপকে ব্যাকডোর এনআরসি আখ্যা দিয়ে বলেন, বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া যায় না। পবিত্র কাবাঘরের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং গাজার অবরোধ ও অনাহারের অবসানের আহ্বান জানানোর পর সৌদি নিরাপত্তা বাহিনী একজন মিশরীয় ওমরাহ যাত্রীকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় অনলাইনে নিন্দার ঝড় বইছে। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ওয়া ইসলামাহ বলে চিৎকার করছেন এবং গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন করছেন। ঐতিহাসিকভাবে ইসলাম বা মুসলমানদের হুমকির মুখে থাকাকালীন বেদনা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আবেগঘন দৃশ্যে ওই ওমরাহ পালনকারীকে বলতে দেখা যাচ্ছে, গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলমানরা। কয়েক সেকেন্ড পরে সৌদি কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে মসজিদের ভেতরে আটক করে। এই ঘটনাটি ইসলামের পবিত্রতম স্থানগুলিতে রাজনৈতিক মত প্রকাশের উপর সৌদি আরবের কঠোর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ককে পুনরুজ্জীবিত করেছে। কর্তৃপক্ষ হজ ও উমরার সময় জাতীয় পতাকা সহ সকল স্লোগান এবং প্রতীক নিষিদ্ধ করেছে। এই ধরনের পদক্ষেপগুলি ইবাদতের পবিত্রতা রক্ষা করতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে সমালোচকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন দমন করতে এবং মুসলিম সংহতির অভিব্যক্তি দমনে দেশটির এই বিধিনিষেধগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন। এর আগে 2023 সালে একজন ব্রিটিশ ওমরাহ যাত্রীকে সাদা কেফিয়া এবং ফিলিস্তিনি রঙের প্রার্থনার পুঁতি পরার জন্য আটক করা হয়। মক্কার বাইরেও সৌদি কর্তৃপক্ষ ইসরায়েলের সমালোচনা করা বা অনলাইনে গাজার সাথে সংহতি প্রকাশ করা নাগরিকদের উপর ব্যাপক দমন অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনকে সফলতায় নোঙর করাতে হলে আজকে একটা ব্যতিক্রমী পন্থার কথা আপনাদের বলবো। এই পদ্ধতির নাম কাইজেন। কাই অর্থ পরিবর্তন, জেন অর্থ প্রজ্ঞা, অর্থাৎ প্রজ্ঞা দিয়ে জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়া। কাইজেন পদ্ধতিতে ছোট ছোট সফলতা অর্জন করে বৃহৎ সফলতার দিকে যাওয়া যায়। ধরুন আজকে আপনি চিন্তা করলেন যে একজন ভালো মানুষের সঙ্গে কথা বলবেন, প্রতিদিন একজন করে ভালো মানুষের সঙ্গে কথা বলবেন, তাহলে 365 দিনে 365 জন ভালো মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটবে। তার মানে বছর শেষে বৃহৎ একটা পরিসর, বৃহৎ সফলতা, বৃহৎ গণযোগাযোগ। এটাই হচ্ছে কাইজেন পদ্ধতি। আপনি যে কাজই করুন না কেন, শুরুতেই যদি বৃহৎ চিন্তা করেন তাহলে হবে না। সুতরাং আসুন কাইজেন পদ্ধতিতে ছোট ছোট সফলতার মালা গেঁথে আমরা বৃহৎ সফলতার দিকে যাই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা বা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসেছিল এমন প্রমাণ নেই। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তার মতে হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের পার্লামেন্টে অপারেশন সিন্ধুর নিয়ে বিতর্কের আগে পেহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল এমন কোনো প্রমাণ নেই। সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, সরকার বলছে না যে এনআইএ কি তদন্ত করেছে, তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে। যতটুকু জানা যাচ্ছে তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? কিন্তু কোনো প্রমাণ নেই। সরকার এবং নিরাপত্তা বাহিনীর দাবি, পেহেলগামে 26 জন নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হামলাকারীরা পাকিস্তানের নাগরিক। চিদাম্বরম আরও বলেন, অপারেশন সিন্ধুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সরকার গোপন করছে। তার ভাষায়, আমি কলামে লিখেছি, যে কোনো যুদ্ধেও উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু হারিয়েছে, সেটা খোলাখুলিভাবে বলুন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটা স্বাভাবিক। আমি মনে করি সরকার অপারেশন সিন্ধুর ঘিরে একটি মোটা পর্দা টানতে চাচ্ছে, কিন্তু সেটা চলবে না। চিদাম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্ধুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের মন্দির, সেখানে বিতর্ক চলুক না কেন? প্রধানমন্ত্রী মোদী তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, নানা জনসভায়ও বক্তব্য রেখেছেন। তিনি আরও বলেন, সরকার হয়তো অস্বস্তিতে পড়তে পারে যদি প্রশ্ন ওঠে, যুদ্ধবিরতির ঘোষণা কিভাবে এলো। প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, সত্যি কথা বলতে কি, যুদ্ধবিরতির ঘোষণা তো ভারত সরকার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন।
চিদাম্বরমের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসক দল বিজেপি। সিনিয়র বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, ইউপিএ আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুখ্যাত গেরুয়া সন্ত্রাসতত্ত্বের মূল প্রবক্তা পি চিদাম্বরম আবারও নিজেকে গৌরবের সাথে আড়াল করছেন। আবারও কংগ্রেস পাকিস্তানকে ক্লিন চিট দিতে উঠে পড়ে লেগেছে। এবার পেহেলগাম সন্ত্রাসী হামলার পর কেন আমাদের বাহিনী যখনই পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোমুখি হয় তখনই কংগ্রেস নেতারা ভারতের বিরোধীদের চেয়ে ইসলামাবাদের আইনজীবীদের মতো বেশি শোনায়। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়, কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এমনটা কখনোই হয় না। তারা শত্রুকে রক্ষা করার জন্য সর্বদা পেছনের দিকে ঝুঁকে পড়ে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। আরাকচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলে যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরও আগেই শুরু হতো। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। 12 দিনব্যাপী এই আগ্রাসনের পর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উইদেইদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 24 জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।